কনকনে শীতের রাত। মালিনী দেবী তার দুই মেয়ে লতিকা এবং সূচনাকে নিয়ে রাতে ঘুমাচ্ছিলেন। এমন সময় বড় মেয়ে লতিকা কান্নাকাটি করতে করতে উঠে পড়ে। কি হলো মা, তুই এভাবে উঠে পড়ছিস কেন? কান্নাকাটি করছিস কেন? কি হয়েছে বল। মা, আমার খুব ঠান্ডা লাগছে, আমাকে একটা ভালো কম্বল দাও না, এই ছেঁড়া কম্বল আমার শীত যাচ্ছে না। মালিনী দেবী খুবই গরিব মহিলা ছিলেন। তার স্বামী প্রচন্ড পরিমাণে নেশা করতেন, যার ফলে খুব অল্প বয়সেই তার লিভার খারাপ হয়ে যায় এবং তিনি মারা যান। এরপর মালিনী দেবী তার দুই মেয়েকে নিয়ে একাই মানুষ করতে থাকেন। টাকা পয়সার অভাবে তিনি মেয়েদেরকে ভালো মন্দ খাওয়াতে পরাতে পারতেন না। কোন রকম লোকের বাড়িতে কাজ করে দিন পার করতেন। এই অবস্থায় শীত আসে এবং একটি ছেঁড়া কম্বলে তিন মা মেয়ে মিলে কাটাতে থাকে। কিন্তু বড় মেয়ে লতিকা একটু অন্যরকম ছিল। সে কোনো রকম কষ্ট সহ্য করতে পারত না, তাই আজ শীত লাগাতে সে কান্নাকাটি শুরু করে। এই তো মা, তুই আমার এই দিকটা আয়, আমি তোকে আমার শাড়ির আঁচলের ভেতরে নিয়ে নিচ্ছি, তোকে আর একটুকু ঠান্ডা লাগবে না। মা, শাড়ির আঁচলের তলায় আমার তো ভালোই ঠান্ডা লাগছে, তুমি কালকে আমার জন্য একটি নতুন লেপ আনাও, আমি এই ছেঁড়া লেপে ঘুমাতে পারবো না। একটু ধৈর্য ধর, আমি কয়েকদিনের মধ্যেই মাইনে পেয়ে যাব, তখন তোর জন্য একটা ভালো কম্বল কিনে নিয়ে আসবো। আমি কিছু জানি না, তুমি কালকেই আমার জন্য একটি কম্বল আনবে ব্যাস। এই বলে লতিকা কান্নাকাটি করতে থাকে। সারা রাত সে কম্বলের জন্য কাঁদে এবং তার ছোট বোন সূচনার ঘুম ভেঙে যায়। দিদি, তুমি আমার দিকের কম্বলটাও নিয়ে নাও, এ নাও, ভালো করে গায়ে দিয়ে ঘুমাও, কান্নাকাটি করো না। দেখো, মা তো বলছে মাইনে পেলে কম্বল নিয়ে আসবে, এখন কান্নাকাটি করলে মা কোথায় কম্বল পাবে বলো? এই, তুই ছোট ছোটর মতো থাক, তোকে অত জ্ঞান দিতে হবে না। কোথায় পাবে কি পাবে, আমি তো মায়ের সঙ্গে কথা বলছি, তোকে এর মাঝে কথা বলতে কে বলেছে রে? এই বলে লতিকা সূচনাকে থামিয়ে দেয়। সূচনা খুবই সাদাসিধে ধরনের মেয়ে ছিল। সে তার মায়ের কষ্ট এবং দারিদ্রতা বুঝতো, তাই কখনো অন্যায় আবদার করত না। অন্যদিকে লতিকা সূচনার বিপরীত ছিল। তার জেদের জন্য পরের দিন মালিনী দেবীকে ধার করে একটি কম্বল নিয়ে আসতে হয়। এরপর তারা দুজনে বড় হয় এবং দুজনের মধ্যে দু রকমের স্বভাব আরো প্রকট হতে থাকে। বড় হয়ে লতিকা একটি বড়লোক ছেলের সঙ্গে প্রেম করে এবং তার সঙ্গে বিয়ে হয়। অন্যদিকে সূচনার জন্য পাত্র দেখা হয় এবং মালিনী দেবী তার অবস্থা অনুযায়ী রতন নামে একটি গরিব ছেলের সঙ্গে তার বিয়ে দেন। এরপর দুই মেয়ে নিজেদের শ্বশুর বাড়িতে গিয়ে সংসার করতে থাকে। 1 বছর পর শীত আসে এবং মালিনী দেবী মনে মনে বলেন, শীত এসে গেছে, এই শীতে আমি প্রথমবার আমার দুই মেয়েকে ছেড়ে আছি। আমার মেয়েরা কেমন আছে কে জানে, ওরা নিশ্চয়ই আমার কথা খুব মনে করছে। আমার বড় মেয়ে লতিকা তো আবার খুব শীত কাতুরে, ঠান্ডায় একেবারে থাকতে পারে না। নতুন শ্বশুর বাড়িতে গিয়ে হয়তো লজ্জায় সবকিছু বলতেও পারবে না। এক কাজ করি, একটু উল এনে ওর জন্য একটা ভালো সোয়েটার বানাই, সেটা নিয়ে গিয়ে দিলে মেয়েটা ভালো করে পরতে পারবে। এইসব ভাবনা চিন্তা করার পর মালিনী দেবী বাজারে যান এবং কিছুটা রঙিন উল কিনে আনেন। তারপর সেই উল দিয়ে বড় মেয়ের জন্য সোয়েটার তৈরি করা শুরু করেন। প্রায় 4 দিন ধরে দিন রাত উল বোনার পর তার সোয়েটার তৈরি হয়ে যায়। এমন সময় পাশের বাড়ির ঋতু সেখানে এসে বলে, কি গো কাকি, কার জন্য সোয়েটারটা বানালে? মেয়েদেরকে দেবে বুঝি? হ্যাঁ রে মা, এটা তো লতিকা দিদির জন্য বানিয়েছি। জানিস তো ও কেমন শীত কাতুরে, এই শীতে ওর জন্য এই সোয়েটারটা নিয়ে যাব, ও দেখে না খুব খুশি হয়ে যাবে। খুশি হবে না আবার? মায়ের হাতে জিনিস পেলে মেয়েরা এমনিতেই খুশি হয়। তা আচ্ছা কাকি, তুমি একটা মাত্র সোয়েটার বানাচ্ছ যে, ছোটদির জন্য বানাওনি? ঋতু, আমার কাছে তো বেশি টাকা ছিল না, তাই যেটুকু ছিল তা দিয়ে তোর বড়দির জন্যই বানিয়ে দিচ্ছি। দেখি পরের বার ওর জন্য বানাবো। এখন আমি আমার বড় মেয়ের বাড়ি যাব, কতদিন আমি ওকে দেখিনি, ও হয়তো আমার জন্য অপেক্ষা করে বসে আছে, বুঝলি? ঠিক আছে কাকি, তুমি সাবধানে যেও, আর হ্যাঁ, দিদিকে আমার তরফ থেকে ভালোবাসা দিও। এরপর মালিনী দেবী নিজের বড় মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে তিনি বড় মেয়ের পছন্দ অনুযায়ী মিষ্টি কিনে তার বাড়ি গিয়ে উপস্থিত হন।
দরজার সামনে অনেক ডাকাডাকি করার পর এক কাজের মেয়ে দরজা খুলে বলে, কে গো তুমি? কাকে চাও? আমি তোমার বাড়ির বৌমা লতিকার মা। গ্রাম থেকে ওর সঙ্গে দেখা করতে এসেছি। কি, তুমি দিদিমণির মা? তা হ্যাঁ গো, তোমাকে দেখে তো সেরকম মনে হচ্ছে না। আদেও তুমি সত্যি কথা বলছো নাকি বড় বাড়ি থেকে বাড়িতে ঢোকার লোভ সামলাতে পারছো না, সেই জন্য ইচ্ছে করে এইসব বলছো? ও মা, এই মেয়ের কথা শোনো। আমি কেন মিথ্যে কথা বলতে যাব? যাও না, গিয়ে তোমার দিদিমণিকে ডেকে আনো। বলো গিয়ে যে তোমার মা এসেছে গ্রাম থেকে, দেখবে আমার মেয়ে কেমন ছুটতে আসে। ঠিক এমন সময় রত্নার পেছন দিক থেকে লতিকা বলে, কিরে রত্না, কার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিস? তোকে আমি 20 মিনিট আগে কফি আনতে পাঠিয়েছিলাম না? তাড়াতাড়ি কফিটা দে, ওদিকে আমার সিরিয়াল শেষ হয়ে যাচ্ছে। সত্যি তোকে না কোনো কাজ দিলে ঠিকঠাক ভাবে করতেই চাস না। তা কি করে করবো গো দিদিমণি? দেখো না কে এসেছে, বলছে তোমার নাকি মা হয়। এনাকে তুমি চেনো নাকি দেখো তো। এই তুই এখান থেকে যা তো, গিয়ে আমার জন্য কফি করে আন। রত্না সেখান থেকে চলে যেতে লতিকা তার মাকে বলে, মা তুমি তুমি এখন এখানে? হ্যাঁ রে মা, আমি এসেছি। তোকে কতদিন পর দেখলাম। তা তুই ভালো আছিস তো মা? এখানে তোর কোনো কিছুর অসুবিধা হয়নি তো? কেমন শীত পড়েছে বল? মা, তোমার আমাকে দেখতে ইচ্ছে হচ্ছিল, তুমি তো আগে আমাকে সেই খবরটা জানাতে পারতে, আমি গাড়ি পাঠিয়ে দিতাম। এভাবে বাসে ট্রেনে ধাক্কা খেতে খেতে এসেছো তুমি? সে তুই যাই বলিস, আমি তোদেরকে ঝামেলা দিতে চাইনি। আমার মেয়ে আমার কথা কত চিন্তা করে। অত চিন্তা করতে হবে না মা তোকে। আমি তো এখন এসে গেছি। তুই এখন চল, তোর জন্য কি এনেছি দেখবি, চল। মা, তুমি এই অবস্থায় এখানে এসে দাঁড়িয়ে আছো, কেউ যদি এখানে দেখে ফেলে তখন কি ভাববে বলো তো? এক তো তুমি বাসে ট্রেনে ধাক্কা খেতে খেতে এসেছো, তোমার জামা কাপড় সব নোংরা হয়ে গেছে, তার উপরে তুমি এসব পুটলি পাটলা নিয়ে এসেছো। তাড়াতাড়ি ভেতরে এসো। মালিনী দেবী লতিকার সঙ্গে ভেতরে চলে যান এবং সেখানে গিয়ে দেখেন লতিকা তার ঘরের ভেতরে রুমে হিটার চালিয়ে বসে রয়েছে। হ্যাঁ রে মা, এটা কি যন্ত্র? এরকম গরম গরম তাপ বেরো হচ্ছে। ঘরটা তো বেশ গরম হয়ে গেছে দেখছি। এখানে তো খুব তোর আরাম, তাই না? হ্যাঁ মা, এখানে আমার কোনো কিছুরই কোনো অভাব নেই। চাকর বাকর পয়সা করি, সুখ আরাম সবকিছু প্রয়োজনের বেশি আছে। আর এই যে যন্ত্রটা দেখছো না, এটাকে রুম হিটার বলে। শীতকালে এটা চালালে ঘর গরম থাকে। ও বাবা, তাই নাকি? এর দাম নিশ্চয়ই অনেক বেশি। আমার ঘরটা শীতকালে এত ঠান্ডা থাকে যে কি বলবো। ওখানে যদি এরকম একটা হিটার থাকতো, আমিও বেশ আরাম করে ঘুমাতে পারতাম। ওই দেখো, এই জন্য না আমি তোমাকে কিচ্ছু দেখাতে চাই না। আমি যাই দেখাই না কেন তোমার সেটাই চাই। আচ্ছা, মেয়ের সুখে তুমি সুখী হতে পারো না বুঝি? সব জিনিস এরকম লোভ দাও কেন গো? তুই আমাকে ভুল বুঝছিস মা, আমি তোর জিনিসে লোভ দিচ্ছি না। বিশ্বাস কর, আমি এরকম ভাবে বলতে চাইনি। আসলে তুই তো জানিস আমাদের ঘরটা চারিদিক থেকে ভাঙা। শীতের বাতাস হু হু করে ঘরের ভেতরে ঢোকে, তাই বলছিলাম আর কি। কিন্তু আমি তোর দিকে লোভ করিনি রে মা। তোর কাছে এসব সুযোগ সুবিধা আছে সেটা জেনে আমার তো অনেক খুশি হচ্ছে, অনেক আনন্দ হচ্ছে। থাক মা, তোমার আনন্দ তোমার খুশির বহর আমি দেখতেই পাচ্ছি। ছাড়ো, কি খাবে বলো? যা হোক একটা কিছু দিলেই হবে রে মা। আমার কি আর খাওয়া দাওয়ার প্রতি কোনো বাদ বিচার আছে? তুই যা খাবি আমিও তাই খেয়ে নেব। আমি যা খাবো তুমিও তাই খাবে মানে? আমি ওসব জিনিস খাই না। আর আমি যেসব জিনিস খাই না তুমি সেগুলো খেতে পারবে না। আমি ড্রাই ফ্রুট, মিল্ক শেক, স্যুপ এইসব খাই। সেসব জিনিস তো তুমি জীবনে দেখেছো বলে মনেও হয় না। তোমার তো সাধারণ ডাল ভাত হলেই হবে। দাঁড়াও, আমি চাকরকে বলে দিচ্ছি তোমার জন্য ডাল ভাত বসিয়ে দেবে। দেখো, আমাদের বাড়িতে 9টার মধ্যে সবাই ডিনার করে। তুমি একটু আগে না হয় একটু পরে করে নেবে, কারণ তুমি আমার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে খেতে বসলে আমার মান সম্মান চলে যাবে। লতিকার কথা শুনে মালিনী দেবীর চোখে জল চলে আসে, কিন্তু তিনি তাকে কিছুই বলতে পারেন না। রাতে খাওয়া দাওয়ার পর মালিনী দেবী লতিকার ঘরে গিয়ে বলেন, আমাকে একটা ভালো কম্বল দে তো মা, প্রচন্ড শীত লাগছে, একটু ভালো করে ঘুমাবো। আরে বাবা, চাকরদেরকে তো বলে দিয়েছিলাম তোমার রুমটা ঠিক করে দিতে। তুমি কি সেখানে ঘুমাও আর ওখানেই কম্বল পেয়ে যাবে। এখানে সেভাবে কম্বল চাওয়ার কি আছে বলো তো? এক্ষুনি তোমার জামাই চলে আসবে, সে যদি দেখে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে কম্বল চাইছো তাহলে কি বলবে বলো তো? যাও যাও, এখন নিজের ঘরে যাও তো।
মালিনী দেবী চলে যান এবং গিয়ে সার্ভেন্ট কোয়ার্টারে গিয়ে ঘুমিয়ে পড়েন। চাকর বাকর তাদেরই ব্যবহার করা একটি ছেঁড়া কম্বল মালিনী দেবীকে দিয়ে দেয়। রাতে ঘুমাতে ঘুমাতে তার চোখে জল বয়ে যায়। মেয়ে সেদিকে আরামে রুম হিটারে এবং ভালো কম্বলে ঘুমাচ্ছে, অথচ দেখো মাকে চাকরদের সঙ্গে চাকরদের ঘরেই শুতে দিয়েছে। পরের দিন সকালবেলা মালিনী দেবী সোয়েটারটাকে ব্যাগ থেকে বার করে মেয়েকে দিলে সে বলে, মা তুমি এসব থার্ড ক্লাস আমার জন্য এনেছো, নিয়ে যাও। এসব জিনিসের আমার কোনো প্রয়োজন নেই, আমি এসব জিনিস না ইউজও করি না। আর শোনো, আমরা একটা পার্টিতে যাব, তুমি বোধহয় এক্ষুনি বেরিয়ে পড়বে। ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাও। এমনিতেও আমরা এখন বাড়িতে থাকবো না, তাই তোমার না থাকাই উচিত। এভাবেই লতিকা তার মাকে সেখান থেকে চলে যেতে বলে। মালিনী দেবী মন খারাপ করে মেয়ের বাড়ি থেকে বেরিয়ে পড়েন। এরপর তিনি ব্যাগপত্র নিয়ে তার ছোট মেয়ের বাড়িতে গিয়ে হাজির হন। মাকে দেখে ছোট মেয়ে আহ্লাদে আটখানা হয়ে পড়ে। মা তুমি এসেছো? জানো আমি কবে থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি। আমি জানতাম আমার মা এই শীতকালে আমার সঙ্গে দেখা করতে আসবেই আসবে, আর দেখো তুমি চলে এসেছো। আমি এসে গেছি রে মা। আর তুই এরকম ছেঁড়া সোয়েটার পরে ঘুরছিস কেন? তোর ঠান্ডা লাগছে না? ঠান্ডা তো লাগছে মা, কিন্তু কি করব বলো, গরিবের বাড়ির বউ আমি, এইসব তো একটু সহ্য করতেই হবে। তোকে কিচ্ছু সহ্য করতে হবে না। এই দেখ, আমি তোর জন্য সোয়েটার এনেছি, এটা ভালো করে পরে নে, তোর ঠান্ডা লাগবে না রে মা। সূচনা সোয়েটারটা নিয়ে নেয় এবং খুশি মনে সবাইকে সেই সোয়েটার দেখাতে থাকে। মালিনী দেবী মনে মনে খুবই খুশি হন। রাত্রিবেলা সূচনা তার মাকে গরম গরম খাবার বেড়ে দেয় এবং খাওয়া হয়ে গেলে নিজের গায়ের কম্বলটিকে মাকে দিয়ে বলে, এই নাও মা, এই কম্বলটা ভালো করে জড়িয়ে ঘুমিয়ে পড়ো, তোমার এতে না খুব ভালো ঘুম হবে। এই কম্বলটা আমার ননদ আমাকে দিয়েছিল, খুব গরম হয়, একবার গায়ে দিয়ে দেখো মা। সে তো ঠিক আছে রে মা, কিন্তু তুই কি গায়ে দিবি? তোর তো ঠান্ডা লাগবে। না না, আমার ওসব ঠান্ডা পান্ডা লাগে না, তুমি আমাকে এত ভালো একটা সোয়েটার দিয়ে দিয়েছো, আমি এটা পরে একটা চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, আমার কোনো কষ্ট হবে না মা। সত্যি, এই দুটো মেয়েকে আমি নিজের পেটে ধরেছি, অথচ একে অপরের থেকে ওরা কতটা আলাদা। আমার বড় মেয়ে আমাকে চাকরদের কম্বল দিয়েছিল, আর ছোট মেয়ে সে নিজের গায়ের কম্বল খুলে আমাকে দিয়েছে। দুইজনই আমার মেয়ে, কিন্তু আমার ছোট মেয়ে আমার দুঃখ কষ্ট সব বোঝে। এবার থেকে আমি আর বড় মেয়ের বাড়ি যাব না, এবার থেকে আমি আমার ছোট মেয়ের কাছেই আসবো। যখনই মন খারাপ করবে আমি এখান থেকেই ঘুরে যাব। এভাবেই মালিনী দেবী মনে মনে ভাবতে থাকেন। এরপর থেকে মালিনী দেবী কেবলমাত্র তার ছোট মেয়ের বাড়িতেই যেতেন এবং সময় অসময় ছোট মেয়েও মায়ের কাছে যেত এবং বেশ কিছুদিন একসঙ্গে কাটাতো। প্রতাপপুরে নারায়ণবাবু তার স্ত্রী হেমলতা ও দুই ছেলে মেয়ে বিকি ও দীপিকাকে নিয়ে বসবাস করত। নারায়ণবাবুর পরিবারের সকলেই উচ্চশিক্ষিত ছিল, আর সে নিজেও একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিল, যার কারণে সে প্রথম থেকেই তার ছেলে মেয়ের পড়াশোনায় খুবই লক্ষ্য রাখত। এদিকে বিকি ও দীপিকাও পড়াশোনায় খুবই ভালো ছিল। এমনই একদিন, এই যে দীপিকা, এখানে বিকিকে দেখতে পাওয়া যাচ্ছে না কেন? এখন তো ওর হোমওয়ার্ক করার সময় হয়ে গিয়েছে। যেখানে তুমি একা পড়ছো, তাহলে ও কোথায় গিয়েছে? ওর কি এখন পড়াশোনা শেষ হয়ে গিয়েছে নাকি? আমি জানি না বাবা, তবে ওকে একটু আগে ক্রিকেট ব্যাট নিয়ে যেতে দেখলাম, আমার মনে হচ্ছে ও খেলতে গিয়েছে। হ্যাঁ, খেলতে গিয়েছে সে ভালো কথা, কিন্তু এখন তো সন্ধ্যা হতে চললো, ও এখনো বাড়ি ফিরছে না কেন? ওকে কি মাঠে গিয়ে কান ধরে তুলে নিয়ে আসতে হবে নাকি? তাহলে দাঁড়া, আমি সেই ব্যবস্থাই করছি। এই ছেলেকে কখনোই মুখে বলে বোঝানো যাবে না। হ্যাঁ বাবা, তুমি সেটাই করো, কারণ সামনের মাসেই আমাদের পরীক্ষা। এখনো ও যদি এরকম পড়াশোনায় ফাঁকি মারে তাহলে ও ফেল করবে। তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই সেখানে হেমলতা দেবী আসে ও সে এসে বলে, এই যে তুমি মেয়েকে কি শেখাচ্ছ, আর আমার ছেলের নামে কি সব উলফাল কথাবার্তা বলছো? ও কি পড়াশোনায় মাথামোটা নাকি যে ও ফেল করবে? আরে বাবা, তুমিও এক আজব মানুষ। আসলে আমি সেটা বলতে চাইনি। আর যেখানে তুমি বিকি স্বভাব তো জানোই, আর ও কখনোই সময়ের কাজ সময়ে করে না। আর যদি কেউ সেটা না করতে পারে তাহলে একদিন তাকে ভবিষ্যতে অবশ্যই পস্তাতে হবে। হ্যাঁ, সে আমি জানি। আর এখন পরীক্ষা 1 মাস বাকি আছে, ততদিনে আমার ছেলে সব সিলেবাস কমপ্লিট করে ফেলবে, বুঝেছো?
আর এই বছর আবারও ক্লাসে ফার্স্ট হবে। দূর বাবা, আমার যেন কাউকে কিছু বলতে ভালো লাগে না। এখন কিছু বললেই মা এসে কথা ধরবে, তার থেকে ভালো আমি কাউকেই কিছু বলবো না। এই যে তুমি অফিস থেকে এসেছো, তুমি এখন যাও আর গিয়ে ফ্রেশ হয়ে খেতে বসো। ছেলে মেয়েদের পড়াশোনা কিভাবে করাতে হয় সেটা আমার ভালোভাবেই জানা আছে। হেমলতা দেবী তখন এভাবেই বললে নারায়ণবাবু সেখান থেকে চলে যায়। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন সকালে, এই বিকি, সকাল সকালে কোথায় যাচ্ছিস তুই? তুই তোর প্রজেক্ট করবি না? ম্যাডাম তো তোকেও প্রজেক্ট করতে দিয়েছেন। না, আমি এখন করব না, আমি কাল পরশু করে দেবো। আসলে আমার তোর মতো অত মাথা মোটা নয়, বুঝলি, তাই আমার দেরি হয় না। এতে মাথা মোটার কি আছে? বাবা বলেন সময়ের কাজ সময়ে করা ভালো, আর আমি সেটাই করছি। এই বছরে আবারও আমি ফার্স্ট হব, আর যেখানে আমার তোর মতো অত পড়তেও লাগবে না, বুঝেছিস? আসলে বিকি এরকমই ছিল। সে পড়াশোনাতে মেধাবী হওয়ায় তার একটু অহংকার বেশিই ছিল, আর তাই সে তার হোমওয়ার্ক থেকে শুরু করে সবকিছুই দিনের দিনই করত। আর দীপিকা শত চেষ্টা করেও কখনোই তার থেকে বেশি নাম্বার পেত না, তাই সে প্রতিবারই সেকেন্ড হতো। এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। এমনই একদিন তারা দুজনে স্কুলে গিয়েছিল। তখন ম্যাডাম তাদেরকে বলেন, এই যে দীপিকা, তোমাদের প্রজেক্ট কই? তোমরা তোমাদের প্রজেক্ট কমপ্লিট করেছো তো? হ্যাঁ ম্যাডাম, আমার প্রজেক্ট কমপ্লিট। কেন, আপনি জমা নেবেন নাকি? না, এখন জমা নেবে না, কারণ প্রজেক্ট জমা নিতে এখনো 3 দিন বাকি আছে। কেন, স্কুলের নোটিশ মারা আছে, তুই দেখিনিস যে 3 তারিখে আমাদের প্রজেক্ট জমা নেবে? হ্যাঁ, লেখা আছে বই কি, কিন্তু সময়ের আগে করাই উচিত, না তো কারোর কোথাও ভুল থেকে যাবে। না ম্যাডাম, আমার কোনোই ভুল হবে না। আমি প্রতিবারের মতো জমা দেওয়ার আগের দিনই জমা করব, কারণ আমার কাল পরশু ক্রিকেট ম্যাচ আছে। হ্যাঁ, সে তো তোমার ব্যাপার, জমা দিলে তোমারই ভালো, আর না তো তুমি নাম্বার কম পাবে, বুঝেছো? ম্যাডাম সেদিন এভাবেই বলার পর তার ক্লাস নিতে শুরু করে। এদিকে বিকির তখনও ক্রিকেট খেলার দিকে মন থাকে। ও স্কুল ছুটি হওয়ার পর সে যেমন তেমন করে বাড়ি এসে আবারও খেলতে বের হয়ে যায়। তখন, এই ভাই, তুই আজ দয়া করে যাস না, কারণ আজকের দিনটা কেটে গেলে আর মাত্র 2 দিন বাকি থাকবে। এখন তুই প্রজেক্ট কিভাবে করবি আর কিভাবেই বা পরীক্ষার পড়া পড়বি? দেখ, আমি তোকে আগেও বলেছি আর এখনো বলছি, আমার পড়াশোনা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তুই তোর চরকায় তেল দে। তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই সেখানে নারায়ণবাবু আসে। ও সে এসে বলে, বাবা বিকি, তুই ভুল করছিস, কারণ তুই যেটা ভাবছিস সেটা মোটেও নয়। আর যেখানে তোর দিদি কত ভালো, ও সময় মতো সব কাজই করে, পড়াশোনার কথা তো ওকে বলতেই লাগে না। কিন্তু বাবা, খেলাধুলা করাও তো ভালো, এতে তো শরীর ঠিক থাকে। হ্যাঁ, সে আমি জানি, কিন্তু সব কিছুরই একটা নির্দিষ্ট সময় আছে, আর সময়ের কাজ সময় না করলে একদিন তোকেই পস্তাতে হবে, বুঝেছিস? নারায়ণবাবু এভাবেই বিকিকে কথা শোনাতে থাকে। আর যেটা শুনে বিকির তখন মনে মনে খুবই রাগ হয়। আসলে নারায়ণবাবু সর্বদাই বিকিকে দীপিকার উদাহরণ দিত, আর যেটা বিকি একেবারেই সহ্য করতে পারত না। এরপর বিকি শেষে চাপে পড়ে সেদিন প্রজেক্ট করতে বসে। ও সে কিছুক্ষণের মধ্যে সেটা কমপ্লিট করে আবারও খেলতে চলে যায়, এবং সে মাঠে গিয়ে বেশ আনন্দের সঙ্গেই খেলাধুলা করছিল। ঠিক তখনই বৃষ্টি চলে আসে। তখন, এ বাবা, এখন তো দেখছি বৃষ্টি চলে এলো, এখন আর আমরা ক্রিকেট খেলতে পারবো না, আমাদের সকলকেই বাড়ি চলে যেতে হবে। এই বলে বিকি মাঠ থেকে ছুটে বাড়িতে চলে আসে, কিন্তু সে বাড়িতে এসে তাদের বাড়ি অন্ধকার দেখতে পায়। তখন, এই যে দীপিকা, আমাদের ঘরে এত অন্ধকার কেন? বাড়িতে কারেন্ট নেই নাকি? না, নেই। এই একটু আগেই ইলেকট্রিক চলে গেল। মা বলছিল নাকি ঝড় বৃষ্টির কারণে ইলেকট্রিক তার ছিঁড়ে গিয়েছে, তা ঠিক করতে 3-4 দিন সময় লেগে যাবে। কি 3-4 দিন মানে? তাহলে আমার এক্সামের কি হবে? এখন তো সিলেবাসই কমপ্লিট হয়নি। হ্যাঁ, সেই জন্যই তো আমি তোকে আগেই বলেছিলাম যে সিলেবাস কমপ্লিট করে রাখ, কিন্তু তুই আমার কথা শুনেছিলিস? হ্যাঁ রে দিদি, আমার খুব বড় ভুল হয়ে গিয়েছে। এখন কি হবে কি জানি, আমি কি তাহলে সত্যি সত্যি ফেল করে যাব? বিকি এভাবেই বলে সেদিন কান্নাকাটি করতে থাকে, কিন্তু তার কান্নাতে সেদিন কোনোই লাভ ছিল না, কারণ ইলেকট্রিক আসতে সত্যি সত্যি অনেক সময় লেগে গিয়েছিল।
এরপর সে কম পড়াশোনা করেই পরীক্ষা দিতে যায়, যার ফলে সে অনেক কম নাম্বার পেয়ে পাশ করে। সেদিনের পর থেকে বিকি তার ভুল বুঝতে পেরে গিয়েছিল ও সে এখন আর পড়াশোনায় ফাঁকি মারত না, আর সময়ের কাজ সময়েই করত, যাতে করে বিকি পরের বছর পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে আবারও ফার্স্ট হয় এবং দীপিকা সেকেন্ড, যেটা দেখে তার বাবা মা ও ম্যাডামরা খুবই খুশি হয়ে গিয়েছিল ও তারা সকলে হাসি খুশিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, আমাদের আজকের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে লাইক করো ও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর প্রতিদিন এরকম মজার মজার গল্প পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।